নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। আপনারা জানেন এবার পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন হচ্ছে। প্রথম দফার নির্বাচন হচ্ছে 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে 29শে এপ্রিল। এমন অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদের প্রচার চালিয়ে যাচ্ছে পুরো মাত্রায়। আর ঠিক এই সময় আমরা কথা বলেছি চারজন মানুষের সঙ্গে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং যারা নির্বাচন নিয়ে তাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করে। সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বিজেপির নবদিগন্তের অফিসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে। অরিন্দমবাবুকে আমার প্রশ্ন, এবারে ভোটে কীরকম বুঝছেন? মানুষ পরিবর্তন চাইছে। মানুষ এই 15 বছরের এই সাংঘাতিক অত্যাচারের থেকে পরিত্রাণ চাইছে, পরিবর্তন চাইছে। শিক্ষক, স্বাস্থ্য, নারী, কৃষক থেকে আরম্ভ করে সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসী এই অত্যাচারের দ্বারা, সাংঘাতিক সন্ত্রাসের দ্বারা প্রায় ধ্বংসের কাছাকাছি, নরকে রূপান্তরিত। শিল্প নেই, শিক্ষা চুরি হচ্ছে, শিক্ষকের চাকরি চুরি হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, ডাক্তারদের ধর্ষণ হচ্ছে কলকাতার বুকে দাঁড়িয়ে। এবং আজকে দেখা যাচ্ছে, আগে বিচারপতিদের বাড়ির সামনে পোস্টার মারা হতো, এখন দেখা যাচ্ছে মহিলা বিচারপতিদের ডিরেক্টলি জিহাদি আক্রমণ চলছে। সুতরাং এই রাজ্যে যেখানে বিচারপতিরাই তার এসআইআরের কাজে করতে গিয়ে প্রাণ সংশয় হচ্ছে, সেখানে কে প্রিসাইডিং অফিসার হবে, কে সেকেন্ড অফিসার হবে, কে পোলিং অফিসার হবে, কে ভোট কর্মী হবে? গত 15 বছর ধরে এই ছাপ্পা, রেগিং, সন্ত্রাস, 15 বছর না, গত 50 বছর ধরে এই চলছে। এখানে কে থাকবে? আচ্ছা, এই যে ব্যবস্থাটা আপনি বলছেন চূড়ান্ত অরাজকতা, এই আপনি বিজেপি এর যে এই অরাজকতা অবস্থা থেকে মুক্ত হবে এরকম কোনো গ্যারান্টি আছে কি? একদম গ্যারান্টি আছে। বিহার, উত্তরপ্রদেশ কী ছিল 2010 সালে? লালুর জঙ্গলরাজ, মুলায়মের জঙ্গলরাজ। আমরা অনেক সিনেমা দেখেছি, শুল দেখেছি, অপহরণ দেখেছি, গঙ্গাজল দেখেছি, আমরা সবাই দেখেছি। আজকে সেখানে বিহার, উত্তরপ্রদেশে একটা কালী পটকাও ফাটে না। নির্বাচন হয়, বিজেপি জেতে বা হারে, কিন্তু কোনোদিন বিজেপি বলতে পারেন না, বা উল্টো দিকে তেজস্বী যাদব বলতে পারেন না, বা অখিলেশ যাদব বলতে পারেন না বিজেপি রিগিং করে জিতেছে, সন্ত্রাস করে জিতেছে। ঠিক তেমনিভাবে বিজেপিও কোনোদিন ঝাড়খণ্ডে বলতে পারেন না হেমন্ত সোরেন রিগিং করে জিতেছে। একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সামাজিক পরিবর্তন ঘটে গেছে। যুব সমাজ বুঝে গেছে যে এখানে সন্ত্রাস করা যাবে না। ভারতবর্ষের 27টা রাজ্যের মধ্যে একটি নৈরাজ্য, তার নাম পশ্চিমবঙ্গ, যেখানে রক্ত, খুন, সন্ত্রাস, রিগিং নিয়ে ভোট হয়। সারা বছর ধরে চুরি চলে, তোলাবাজি চলে, সিন্ডিকেট চলে। এই রাজ্য নরকে পরিণত। আমরা এই বোমার বাংলা থেকে সোনার বাংলাতে রূপান্তরিত করতে চাই। সোনার বাংলাতে রূপান্তরিত করতে চান, কিন্তু তার জন্য তো কিছু পাথেও দরকার, অর্থাৎ সেরকম ধরনের লোক পাঠানো দরকার। একটা কথা বলা হচ্ছে যে বিজেপি নাকি অবাঙালিদের পার্টি, এই কথাটা বলা হচ্ছে। আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের মধ্যে এখানে বাঙালি অবাঙালির কোনো ব্যাপার নেই। এটা পশ্চিমবঙ্গের রাজ্য, এবং আমাদের এখানে অদ্ভুতভাবে যারা এইগুলো বলছে যে অবাঙালি, তারা হচ্ছে রাজ্যের মধ্যে, তারা বলছেন উর্দুর দাওয়াত দেব, অধিকাংশ লোক উর্দুতে কথা বলবে, ইসলামের দাওয়াত দেব। একটি স্কুলে উর্দুর বদলে বাংলা শিক্ষক আনার জন্য সেখানে ছাত্রকে খুন হয়ে যেতে হচ্ছে, রাজেশ তাপসকে। আমরা হচ্ছি বাঙালির পার্টি, আমরা ভারতীয় পার্টি। আমাদের তো কোনো রকমভাবে কালীঘাট হরিশ চ্যাটার্জির পার্টি নয়, বা আমাদের এখানে মস্কো বা তাহেরপুরের পার্টিও নয়। আমাদের পার্টি 21টি রাজ্যে আছে, এনডিএ সরকার 7টা রাজ্যে বিরোধী। আমরা সর্বভারতীয় পার্টি, এবং সর্বভারতীয় পার্টির মধ্যে থেকে পশ্চিমবঙ্গেও এই পার্টি নতুনভাবে অবশ্যই আসতে চলেছে। আপনি যে কথা বলছেন নতুনভাবে আসতে চলেছে, অর্থাৎ আশার ডঙ্কা বাজছে। আমরা একটু আগে গিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের অফিসে, সেখানে গিয়ে দেখলাম শুনশান, কিন্তু বিজেপি অফিসে দেখছি রমরমা। তো এই যে বিজেপি অফিসের এই যে রূপান্তর, এই রূপান্তরের কারণটা কি বলে আপনার মনে হয়? এর রূপান্তরের কারণটা হচ্ছে, মানে ওই তৃণমূল যে মানুষরা যারা আছে তাদের মধ্যে, আর এই হিন্দু মুসলমান ব্যক্তিকে তারা বুঝে গেছে যে এই পার্টির মধ্যে 10% লোক চুরি করে জাহাজ বাড়ি বানিয়েছে, কেউ একজন বড় 5-7টা লন কিনেছে, কারো বাড়িতে সোনা পাওয়া যাচ্ছে, আর ওখানে 90% মানুষের ঘরে খাবার নেই। আপনি পশ্চিমবঙ্গের বাইরে চলে যান, সেখানে হোটেলে কাজ করা থেকে, সোনার কাজ করা থেকে, জরির কাজ করা থেকে আরম্ভ করে, সমস্ত কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করা থেকে আরম্ভ করে সমস্ত হচ্ছে বাঙালি। দুর্ভাগ্যজনকভাবে একটা সময় পশ্চিমবঙ্গে রাজ কাপুর আসতেন, বলরাজ সাহানি আসতেন, অমিতাভ বচ্চন আসতেন চাকরির খোঁজে, যেখানে সারা ভারতের পরিযায়ী শ্রমিকরা আসতে হচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি খোঁজার জন্য। আর এখন সেখানে পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে, সেটা কোয়েম্বাটোর হোক, ব্যাঙ্গালোর হোক, পুনে হোক, দিল্লি হোক, গুড়গাঁও হোক, নয়দা হোক, সেখানে আমাদের সমস্ত বাঙালি ছেলেরা পরিযায়ী হয়ে আছে। তারা ফিরতে চাইছে, এবং আমরা আশ্বস্ত করতে চাই, তারা ট্রেন কাঁপিয়ে, বাস কাঁপিয়ে,
20 লক্ষ থেকে 25 লক্ষ বাঙালির ছেলে, বাঙালির মেয়ে, তারা আসছে ভোট দিতে। কারণ কেউ থাকতে চায় না নিজের মাতৃভূমি, জন্মভূমি ছেড়ে। তারা ফিরে আসছে, তারাও এই সরকারের পরিবর্তন চায়, তারাও নিজেদের রাজ্যে ফিরতে চায়, নিজেদের বাড়িতে থাকতে চায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অরিন্দমবাবুর বক্তব্য যে বিজেপি এলে একটা সুশাসন দেখা যাবে এবং তার সঙ্গে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিবর্তনও দেখা যাবে, সেই কথা বলছেন অরিন্দমবাবু। আমরা আশাবাদী ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের চলতি হওয়া অনুষ্ঠান আজকে এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার। সুবলবাবু, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। থ্যাংক ইউ। সুবলবাবু, একদম নির্বাচন দোরগোড়ায় আমাদের বাংলার একদম। বিধানসভা নির্বাচন, কি মনে হচ্ছে কি হতে পারে এবার? দেখুন, একটা কথা বলি, নির্বাচন তো এখন দুয়ারে কড়া নাড়ছে। জনতা বিশেষভাবে কি বলবো, উত্তেজিত ব্যাপার আছে যে কি হয়। তবে আমার মনে হয় যে এই যাত্রা পরিবর্তন হবে বলে আমার মনে হয়। কারণ সমস্ত সকল শ্রেণী মানুষ, সচেতন মানুষ, তারা খুব বর্তমান সরকারের উপরে বিক্ষুব্ধ। এটা স্বাভাবিক, সবসময় যখন ভোট হয় অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা হাওয়া থাকে, সেই হাওয়া তো বইছে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া, এটা সবসময় থাকে। এবং এই নির্বাচনের প্রধান অঙ্গ হয়ে, মানে আপনি বলছেন অ্যান্টি ইনকামবেন্সি, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। হ্যাঁ, কেন মনে হচ্ছে এরকম? এটা তো সবসময় থাকে। একটা সরকার যখন আসে, তাদের তো ব্যর্থতা থাকে এবং অনেক ল্যাচেসও থাকে, সেগুলো তো সবসময় থাকে। সিপিএমের বেলায় যেমন একটা বিরাট জনসংখ্যা সিপিএমের বিরুদ্ধে খেপে গিয়েছিলেন, তারা সিপিএমকে ঘৃণা করতে ভালোবাসতেন। তো এরকম একটা সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যে দেখা যায় পুরো জনতা ক্ষেপে আছে বর্তমান সরকারের উপরে ক্ষেপে থাকার বিভিন্ন কারণ আছে। প্রথম থেকে কি বলুন তো, ধরুন চাকরি নিয়ে যে, শিক্ষা নিয়ে যে দুর্নীতি, চাকরি নিয়ে যে দুর্নীতি, চাকরি বিক্রি, কয়লা চুরি, গরু চুরি, বিভিন্ন থেকে শিক্ষা, মানে এক কথা দুর্নীতি, হ্যাঁ। দুর্নীতি, শিল্প, এক কথা কি হচ্ছে এখানে কোনো মানে ব্যাপক দুর্নীতি। সেই দুর্নীতি মানে কি বলে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং আরেকটা ব্যাপার, এই গভর্নমেন্টের প্রধান বৈশিষ্ট্য হলো যে যারা মন্ত্রী এবং এমএলএ ম্যাক্সিমাম জেলে আছে। তো যে সরকার যিনি চালাচ্ছেন মাথা, তার যদি অর্ধেক কেন ম্যাক্সিমাম জেল খেটে আসে, জনমানুষের তার ছাপ পড়ে। এখন ব্যাপার হচ্ছে বিভিন্নভাবে দেখবেন এদের যে মন্ত্রী বা নেতা এমএলএ, কেউ না কেউ কোনোভাবে জেলের আসামি, কেউ জেলে আছে কিংবা বেলে আছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বঙ্গ চলছে। এবং দুর্ভাগ্যের বিষয় আজকের দিনে যে এরকম একটা সরকার চলছে, যেটা সারা ভারতবর্ষ জানতো। আজ বাংলা যেটা ভাবছে, আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে। আমি মনে করি আজ যেটা বাংলা ভাবছে, সারা পৃথিবী তাই ভাববে। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, এটা আমাদের দুর্ভাগ্য যে এমন একটা মুখ্যমন্ত্রী পেলাম, যে মুখ্যমন্ত্রী না আছে দায়িত্ব, না আছে কর্তব্য জনগণের প্রতি। সব সময় কী করছেন, মিথ্যাচার করছেন, বিশ্রীভাবে অঙ্গভঙ্গি করছে, যেগুলো কিন্তু বঙ্গের যারা মানুষ তারা ভালো চোখে দিচ্ছে না। আর একটা ব্যাপার এই সঙ্গে বলে রাখি, আমাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি কখনো এত নিকৃষ্ট মনের বা নিষ্কৃষ্ট মানের মুখ্যমন্ত্রী হতে পারে না, যার প্রত্যেকটা বাচনভঙ্গি, শব্দচয়ন, অঙ্গভঙ্গি দেখবেন মার্জিত নয়, সবসময় দেখবেন একটা বিভৎস ব্যাপার, যেটা জনমানুষের ছাপ পড়ে। আপনি কি বলছেন যে করাপশন এবার একটা বড় ইস্যু হতে চলেছে? মানে দেখুন, আপনি যেহেতু শিক্ষা বা স্বাস্থ্য দুর্নীতির কথা বলছিলেন। অবশ্যই করাপশনের একটা পড়ছে। কারণটা হচ্ছে বিশেষ করে যে ট্রেড এবং আপার যে প্রাইমারি হাই স্কুলের টিচারদের, এই যে ছেলেদের যে মানে নিয়োগ দুর্নীতি ব্যাপক হারে পড়েছে। অ্যাট দ্য সেম টাইম ডিএ মামলা দেখুন না, যেগুলো হকের পাওনা সরকারি কর্মচারীদের কথা বলছি, তাদের একটুও ডিএ দিল না, মামলা করে আসতে হলো। এবং 6 বার জেতার পরে এলআরটিটি থেকে হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, আবার এই করতে একটা বিরাট সময় নষ্ট করার পরে সেখানে ডিএটা ঘোষণা করলো। হোয়ারাস আমাদের যারা বিজেপি থেকে যিনি আছেন বিরোধী দলনেতা, তিনি তো ঘোষণা করেছেন। তিনি কি ঘোষণা করেছেন, যারা বেকার, যারা 1,500 টাকা পাচ্ছে ওটা ডবল হবে, যেটা লক্ষ্মীর ভাণ্ডার 1700 টাকা ওটা ডবল হবে, সপ্তম পে কমিশন দিয়ে আপ টু ডেট হবে। এটা বারবার বিভিন্ন সভায় ইনি ঘোষণা করেছেন। তাহলে আপনি কি মনে করছেন যে যারা বিরোধী আছে তারা যদি সরকারে আসে তাহলে কি এই দুর্নীতির অবসান হবে? আমি তো চাই অবশ্যই অবসান হবে এবং সুন্দর একটা স্বচ্ছ প্রশাসন উইথ উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়ন হবে। কারণ ডবল ইঞ্জিন সরকার থাকলে এটা স্বাভাবিক প্রত্যাশা করা যায়। উপরে
কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, সব রাজ্যে তো তাই হয়েছে, অসুবিধে কিছু হবে না। শুধু তাই না, যে 1000 কোটি টাকা যে ঋণের বোঝা সেটাও মুকুব হবে এবং শিক্ষা, স্বাস্থ্য পাবে। কলকারখানা তৈরি হলে আমাদের বেকার ছেলেমেয়েরা যারা বেকার হয়ে আছে তারা চাকরি পাবে। এরকম একটা তো প্রত্যেকের স্বপ্ন দেখে। আপনি বলুন তো, একটা ছেলে যখন বাড়িতে গ্র্যাজুয়েট হলো তার কি স্বপ্ন থাকে? তার আমাদের যেমন একটা স্বপ্ন ছিল আমরা চাকরি করব এবং একটা সুন্দর স্বপ্নের পিছনে আমরা দৌড়াতে শুরু করেছি। তা এখন ছেলেরা কার পিছনে দৌড়াবে? কিচ্ছু সামনে কিচ্ছু নেই, শুধু একটা মিছিল, আর মৃত্যু মিছিল বলা যায়। এমন একটা রাজ্য উপহার দিলেন, সেটা কি বলবো, মৃত্যু পতাকা উপহার দিলেন, যেখান থেকে ভালোবাসা বা একদমই। বাঁচার কোনো জায়গা নেই। কি মনে হচ্ছে আরজি কর একটা বড় ফ্যাক্টর হবে? শূন্য একটা কথা বলি, অভয়া থেকে নির্ভয়া, দিল্লি থেকে আরজি কর, এই যে নারী ধর্ষণ, নারী নির্যাতন, মানুষের মধ্যে বিরাট একটা ছাপ পড়ে। আপনি বলুন তো, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে অভয় নিয়ে, বেশ আরজি কর নিয়ে, জনগণ কি বিশ্বাস করে যে ও ধর্ষিতা হয়নি? জনগণ কি বিশ্বাস করে ও মার্ডার হয়নি? জনগণ এটাই বিশ্বাস করে ও ধর্ষিত হয়ে মার্ডার হয়েছে, তার সুবিচার পায়নি। নর্মালি জনমাসে তার ছাপ থাকবে এবং ভোটে তার প্রভাব পড়বে, এটা আমি মনে করি। কারণ দেখুন, নারী সুরক্ষা বড় সুরক্ষা। যেখানে সারা পৃথিবী ধরে যে আন্দোলন হলো, জনগণ যে ক্ষিপ্ত হয়ে গেল, তাকে সম্মান দিতে অ্যাটলিস্ট বর্তমান সরকারের উচিত ছিল অবিলম্বে দোষীদের শনাক্ত করা এবং তাদের বিচার দেওয়া। আমি এই প্রসঙ্গে একটু বলে নিই, তামিলনাড়ু হাইকোর্টের সম্প্রতি একটা অর্ডার দেখেছেন যে কোভিডের সময় বাবা আর ছেলে দুজনের দোকানদারি করছিলেন, ওদের মোবাইল দোকান ছিল, একটু দেরি করে বন্ধ হয়েছিল বলে তাদের রাতে তুলে নিয়ে এসে দুজনকে মেরে ফেলে দিয়েছিলেন। এবং সেখানে কি হলো, রেবতী বলে যে কনস্টেবল, সে সাক্ষী দিল এবং সাক্ষী দেওয়ার বলে 9 জন পুলিশকে মানে তাদের ফাঁসি হলো। তা এরকমভাবে দৃষ্টান্তমূলক যদি দোষীদের শাস্তি দেওয়া না হয়, তাহলে কি হয়, পক্ষান্তরে আইনটা দোষীদের পক্ষে চলে যায় আর নির্দোষদের বিপক্ষে চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, প্রতিকারহীন বিচারের বাণী, নীরবে নিভৃতে কাঁদ। তার মানে আপনি বলছেন নারী নিরাপত্তা এবং দুর্নীতি, নারী এটাই নিরাপত্তা সবথেকে বড় এবং issue নারী হতে পারে। সুরক্ষা একদম। এবং উন্নয়ন এবং বেকারদের জন্য শিল্প ব্যবস্থা করা, যেই সরকার আসুক না কেন, এটা আশু প্রয়োজন। না তো এখান থেকে কিন্তু বঙ্গ বাঁচবে না। এই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যালকাটা হাইকোর্ট চত্বরে। আজকে আমরা কথা বলবো উপাসনা সয়ের সাথে, অ্যাডভোকেট উপাসনা সয়ের সাথে। ম্যাডাম, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। আপনি ভোটকে কিভাবে দেখছেন, বা আপনি তো জানেন বাংলার নির্বাচন একদম দোরগোড়ায়, আপনারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, আপনাদের মাথায় কি কি আসবে যখন ভোট দিতে যাচ্ছেন? আমি তো একজন আগে বলবো, আমি একজন মেয়ে হয় আজই, তো আমি চাইছি কি বাঙালি এইরকম মানে পরিবেশ থাকুক, আমরা মেয়ে ভয় পাই না কি হ্যাঁ রাত্রিবেলা বাইরে যাচ্ছি তো কিছু মিসবিহেভ হবে না, এইসব আগে প্রথম মেয়ের সেফটি চাই। দ্বিতীয় হচ্ছে কি এইরকম মানে এনভায়রনমেন্ট চাই কি এখানে চাকরি হোক, ভেরিয়াস টাইপস ইন্ডাস্ট্রিজ হোক, নতুন নতুন কলেজ ওপেন হোক। তারপরে আমি চাই কি মানে এইখানে যে ছেলে মেয়েরা কেউ ইঞ্জিনিয়ারিং করতে অন্য পুনে বা কোনো অন্য স্টেটে যায় না, সবাই এইখানেই থাকে, আমাদের মানে বাঙালির লোক বাঙালির থাকবে, এইসবগুলো চাই। মানে আপনি বলছেন যখন আপনি ভোট দিতে যাবেন, প্রথমে আপনি মাথায় রাখবেন জব অপরচুনিটিসের ব্যাপারে। এক্স্যাক্টলি, আমরা মানে যে মানে 18 টু মানে 30 প্লাস লোকের জন্য জবটা, একদম, হ্যাঁ মানে সেটা। ইউথ যারা, হ্যাঁ ইউথ, আমাদের সব থেকে বেসিক নিডস কি একটা জব, মানে জব মিন্স 35,000 প্লাস জব। একদম। আচ্ছা, আপনি তো নতুন ভোট দিতে যাচ্ছেন, হ্যাঁ, আপনারা প্রথমবার ভোটার, আপনারা কি করাপশনটাকে কোনোভাবে মাথায় রাখছেন? মানে করাপশনটা কিন্তু একটা বড় ইস্যু। এক্স্যাক্টলি, করাপশন তো সব ক্ষেত্রে আছে, আমাদের ক্ষেত্রে আছে, আপনাদের ক্ষেত্রে আছে, সব একদম। ক্ষেত্রেই আছে। হ্যাঁ, সেটা তো পুরোপুরি তো শেষ হবে না, কিন্তু একদম। চেষ্টা করা যায় কি কম হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনি যেটা বললেন যে আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা বা আপনাদের জেনারেশন বা এই যে ইউথ জেনারেশন, তাদের কাছে জব অপরচুনিটিসটা নাম্বার 1 প্রায়োরিটি। আর আপনি আরেকটা জিনিস মেনশন করলেন যে মিনিমাম 35,000-এর একটা স্যালারি আপনারা হ্যাঁ, বেসিক expect নিডসের করছেন। জন্য আমাদের তো চাই তো 35,000 প্লাস। মানে একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংকে মেনটেন করতে গেলে মিনিমাম 30 to 35, 35 এটা আপনারা বলছেন। একদমই ঠিক কথা। আপনারা শুনলেন অ্যাডভোকেট উপাসনা সয়ের কথা। উনি কিন্তু আবারও বলছি প্রথমবার ভোট দিতে যাবেন, উনি নিউ জেনারেশনকে রিপ্রেজেন্ট করে। ফিরে আসবো আবার নতুন পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। আজকের এই কন্টেন্টটি দেখার জন্য, এই এপিসোডটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জেসি নিউজ প্লাস। একজন ক্রিকেটার হিসেবে, প্রাক্তন ক্রিকেটার হিসেবে এবং স্পোর্টিং ফ্র্যাটার্নিটির মেম্বার হিসেবে আপনার কি এক্সপেকটেশন রয়েছে নতুন সরকারের থেকে? প্রথমত বলি, যেই নির্বাচনে জিতুক তার কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছে যে তারা যেন
পুরো খেলাধুলোর প্রসেসটার মধ্যে হুম। অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে খেলা পর্যন্ত সব কিছু নিয়ে অনেক বেশি নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে আসেন, ট্রান্সপারেন্সি যেটাকে বলে, একদম। যেটা হয়তো অনেকগুলো জায়গায় এই মুহূর্তে নেই। এবং সেটা নেই বলে হয়তো অনেক সম্ভাবনাময় প্রতিভা বাংলা থেকে সুযোগ পাচ্ছে না। হুম। এবং পরিচালন ক্ষমতার ডেফিনেটলি সবাই প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কোথাও তো কিছু গলদ থাকছে, যার জন্যে দেখাই যাচ্ছে। আমি যে খেলাটার সঙ্গে জড়িত ক্রিকেটে, বাংলার পারফরমেন্স খুব একটা গত কয়েক বছরে ভালো নয়। এটা নিয়ে অলরেডি অনেক প্রশ্ন চলছে, প্রশ্ন উঠেছে। সৌরভ গাঙ্গুলি এবারে প্রেসিডেন্ট হয়েছে, তার আগে তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি ছিলেন। হ্যাঁ। ইমেজ খুব ভালো, এরা অনেক নিজেরা তো দীর্ঘদিন দারুণ খেলেছেন এবং তারা ভালো প্রশাসনও। তা সত্ত্বেও কেন বাংলা থেকে ক্রিকেট উঠছে না, এটা নিয়ে একদমই। প্রশ্ন হচ্ছে। সেই ক্ষেত্রেই আমি বলছি যে কোথাও হয়তো কিছু প্রবলেম আছে, সেগুলোকে বার করে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা আনতে হবে। একদমই দাদা। আর একটা প্রশ্ন আমি করতে চাই যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বললেন, এখানে আমরা অনেক সময় দেখেছি যে ফেভারিটিজম হয় বা পছন্দের মানুষকে বসিয়ে দেওয়া হয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখো, ফেভারিটিজম সব জায়গাতেই হবে, এটা নিয়ে কোনো মানে দ্বিতীয় মত নেই। সে তুমি আজকে আমি যদি এখানকার কথা বলি, সেখানে সেখানে বলতে পারে বিসিসিআইতে জয় শাহ আছেন, তিনি হ্যাঁ। গম্ভীরকে কোচ করেছেন, গম্ভীর ভালো রেজাল্ট করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও যারা সমালোচক তারা বলছে অন্য কেউ কোচ হলে কি খারাপ হতো। একদম। এই জিনিস চলবে, এটা এই চাপান উত্তর বা সমালোচনা চলবে। তা সত্ত্বেও যেটা বলার সেটা হচ্ছে যে ফেভারিটিজমকে কমানো উচিত। মানে যে একদম। আজকে ধরো গম্ভীরের জায়গায় যদি এমন কাউকে নিয়ে আসা হতো যার কোচ হিসেবে কোনো অভিজ্ঞতাই নেই, তাহলে কি সে এরকম পারফর্ম করতে পারতো, সেটা প্রশ্ন। অতএব মোটামুটি একটা যোগ্যতা যার আছে সে যেন আসে। একদম। একদমই অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দিলে কিন্তু প্রবলেম। একদমই দাদা। দাদা, আর একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, আপনি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিছু আবেদন রাখবেন? নিশ্চয়ই রাখবো। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে শুধুমাত্র ক্রিকেট নিয়ে না, ফুটবল বলো, হকি বলো, অ্যাথলেটিক্স বলো, বাংলায় প্রচুর ট্যালেন্ট আছে। তাদের তুলে আনার জন্য একদম গ্রাসরুট লেভেলে গ্রামে গ্রামে গিয়ে খেলার সুযোগ এগুলো দিতে হবে, তৈরি করতে হবে। প্যাশন তো সবার থাকে। মানে আজকে ধরো আসামের একটা মেয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমে খেলেছে, যারা জিতেছিল, সে মেয়েটার নাম উমা, যতদূর আমার মনে পড়ছে। সে থাকতো একটা বানভাসী জমিতে, 10 কিলোমিটার সাইকেল করে গিয়ে সে খেলতো। একদমই। সেখানে তো সবার তো সেই ড্রাইভ থাকবে না। আরো হয়তো 10টা-15টা উমা আমাদের কোথাও মেদিনীপুরে, কোথাও পুরুলিয়ায়, কোথাও নিউ জলপাইগুড়ি, সব জায়গায় রয়েছে। একদম। তাদের তুলে আনতে গেলে তো তাদের কাছে পৌঁছতে হবে। সেইটার জন্য ইনফ্রাস্ট্রাকচারে ডেফিনেটলি গুরুত্ব দেওয়া উচিত। ভালো কোচ এবং নির্বাচক বা স্পটার তাদের বিভিন্ন জায়গায়, এই সমস্ত জায়গায় পাঠানো উচিত, যাতে একদম। তারা এরকম ট্যালেন্টকে বার করে আনতে পারে। একদমই দাদা, অনেক ধন্যবাদ।